আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা। আজকে তোমাদের সাথে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে। আজকে 20 জানুয়ারি বিকেল 5টায় তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। আবেদন তোমরা যেভাবে করতে পারবে সেটি নিয়ে ডেইলি ক্যাম্পাস একটা বিস্তারিত প্রতিবেদন পেশ করেছে। সেটা আজকে আমরা পড়ব এবং আমরা জানব কিভাবে আমরা আবেদন করতে পারবো। আমরা একটু পড়ি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার অর্থাৎ 20 জানুয়ারি প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার মোহাম্মদ আবুল কাশেম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিক আবেদন আগামী 21 জানুয়ারির বিকেল 4টা থেকে শুরু হয়ে 28 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত চলবে। বুঝতে পারছো? 21 জানুয়ারি থেকে 28 জানুয়ারি পর্যন্ত চলবে। 21 জানুয়ারি বিকেল 4টা থেকে 28 জানুয়ারি রাত 12টা পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে অনলাইনে। জানা যায় প্রাথমিক আবেদন ফি বাবদ 700 টাকা আবেদনকৃত কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি যে কোনো কলেজে তোমরা যে কলেজে ভর্তি হতে চাও সেই কলেজে তোমরা সরাসরি এবং তাদের যে মোবাইল ব্যাংকিং মেথড রয়েছে অর্থাৎ বিকাশ, নগদ, রকেট এগুলোর মাধ্যমে তোমরা তোমাদের ভর্তি ফি 700 টাকা সেটা কিন্তু জমা দিতে পারবে। ঠিক আছে, 700 টাকা তোমরা আবেদন ফি জমা দিতে পারবে। 2রা মার্চের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এই টাকাটা তোমরা 10রা মার্চের মধ্যে দিতে হবে। 10রা মার্চের মধ্যে তোমাদের এই টাকাটা জমা দিতে হবে সেই কলেজে, এবং কলেজের যেই ভর্তি টাকা জমা নেওয়ার যে মেথডটা রয়েছে সেইভাবে তোমাদের টাকাটা জমা দিতে হবে। এরপরে দেখো, আবেদনকারীকে অবশ্যই ভর্তি নির্দেশিকায় বিব্রত সকল শর্ত মেনে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে। অর্থাৎ তোমাদের যেই শর্ত দিয়েছে সেই শর্তটা তোমরা আবেদন ফর্মে পূরণ করে সেটা জমা দিবে টাকা সহকারে। আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অনার্স ট্যাব এগিয়ে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে এবং এরপরে কি করতে হবে, ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমান রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয়, পাশের সন ও একটি নিবন্ধিত ফোন নাম্বার তোমাকে সঠিকভাবে এন্ট্রি দিতে হবে। অর্থাৎ সেখানে তোমরা ঘর পাবে, সেই ঘরের মধ্যে তোমাদের ফোন নাম্বার, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, শিক্ষা বোর্ড, পাশের সাল অর্থাৎ সেশন সেগুলো তোমাকে জমা দিতে হবে। উল্লেখ্য যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভবিষ্যতে শিক্ষার্থীকে শিক্ষা সহায়ক তথ্য প্রদানের ক্ষেত্রে এই মোবাইল নম্বরটি ব্যবহার করা হবে। দেখো, একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, অর্থাৎ ভবিষ্যতে তোমার যদি কোনো রকমের সমস্যা হয় সেই সমস্যাটা সমাধান করার জন্য কিন্তু তারা এই মোবাইল নাম্বারটা ব্যবহার করবে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের একটা সচল ফোন নাম্বার দিতে হবে যেটা ভ্যালিড এবং তোমার কাছে সবসময় থাকবে। ঠিক আছে, এছাড়াও ডাটাবেজে সংরক্ষিত তথ্য অনুযায়ী আবেদনকারীর তথ্য ছকে মেল এর স্থানে ফিমেল অথবা ফিমেলের স্থানে মেল প্রদর্শিত হলে ক্লিক টু চেঞ্জ অপশনে গিয়ে সেটা সঠিক জেন্ডার অথবা সেক্স তোমাকে সেখানে দিতে হবে। ঠিক আছে, উল্লেখ্য যে ইচ্ছাকৃত অথবা জেন্ডার ত্রুটির কারণে কোনো পুরুষ আবেদনকারী মহিলা কলেজে আবেদন করলে ওই আবেদনকারীর আবেদন ফর্ম বাতিল বলে গণ্য হবে। এটা যদি তোমার ইচ্ছাকৃত হয় অথবা ত্রুটির কারণেই হোক, সেটাতে তোমার যদি কোনো সমস্যা হয়, অর্থাৎ তুমি একজন ছেলে, তুমি যদি মহিলা কলেজে আবেদন করো তাহলে কিন্তু তোমার ভর্তি ফর্ম বাতিল বলে গণ্য হবে। ঠিক আছে, সো সাবধান। আবেদনকারী তার পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলাভিত্তিক যে কোনো কলেজের নাম সিলেক্ট করলে ওই কলেজে প্রথম বর্ষ অর্থাৎ ফার্স্ট ইয়ারের ভর্তিযোগ্য বিষয়সমূহের নাম ও আসন সংখ্যা দেখতে পাবে। অর্থাৎ তুমি যখন চয়েস দিবে, তুমি যখন কোনো কলেজের বিভাগ চয়েস দিবে তখন সেই কলেজের তোমার ভর্তির যোগ্য, তুমি যে বিষয়ে বা যেই ডিপার্টমেন্টে ভর্তির যোগ্য সেইখানে তোমার সেই বিষয়টা সিলেক্ট হবে অর্থাৎ প্রদর্শিত হবে এবং সেই বিভাগে কয়টা আসন রয়েছে সেই আসনটা তোমার সামনে চলে আসবে। এই তালিকা থেকে আবেদনকারীকে সতর্কতার সঙ্গে তার প্রার্থিত বিষয়ের
পছন্দক্রম নির্ধারণ করতে হবে। পরবর্তীতে আবেদনকারীর এই পছন্দক্রম অনুসারে মেধার ভিত্তিতে বিষয় বরাদ্দ হবে। মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, বিশেষ চাহিদা সম্পন্ন বা ভিন্নভাবে সক্ষম ও পোষ্য কোটায় ভর্তি হতে ইচ্ছুক আবেদনকারীকে তথ্য ছকের নির্দিষ্ট স্থানে তার জন্য প্রযোজ্য কোটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ কোটার বিষয়টা, তোমাদের যদি কোনো কোটা থাকে সেই কোটার উপর ভিত্তি করে তোমরা কিন্তু সেখানে কোটার জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকবে ফর্মে, সেখানে তোমার কোটা উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে এখানে একটু গুরুত্বপূর্ণ কথা বলছে কোটা সম্পর্কিত। পোষ্য কোটা, পোষ্য কোটা কারা পায়? পোষ্য কোটা হচ্ছে যারা তোমার ওই কলেজে বা অন্য কোনো কলেজে একজন কর্মচারী হিসেবে নিযুক্ত আছে, সেখানে টিচার হোক অথবা কর্মচারী হোক, একটা কলেজে নিযুক্ত আছে, তাদের সন্তান সন্ততিরা পোষ্য কোটা পাবে। ঠিক আছে, শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আচ্ছা এখানে বলছে দেখো, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সন্তানাদি আবেদন করতে পারবে এই পোষ্য কোটায়। কোটায় আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদপত্র থাকতে হবে। অর্থাৎ তোমার যদি কোনো কোটা থাকে সেই কোটা তোমার কিন্তু সেখানে দিতে হবে। ঠিক আছে, একজন আবেদনকারী এক বা একাধিক কোটায় যোগ্য হলে কোটার পছন্দক্রম নির্ধারণ করতে হবে। একাধিক যদি তোমার কোটা থাকে, দেখো মনে করো কেউ প্রতিবন্ধী হলো, তার আবার পোষ্য কোটাও আছে, ঠিক আছে, অথবা তার আবার মুক্তিযুদ্ধ কোটাও আছে, সেইগুলো থাকলে সবগুলোই তাকে এখানে ইনক্লুড করতে হবে, সবগুলোই দিতে হবে। উল্লেখ্য যে কোটার জন্য সংরক্ষিত আসন বিষয়ভিত্তিক বরাদ্দ আসনের অতিরিক্ত হিসাবে বিবেচিত হবে। যদি উল্লেখ্য যে কোটার জন্য সংরক্ষিত আসন বিষয়ভিত্তিক বরাদ্দকৃত আসনের অতিরিক্ত হিসাবে বিবেচিত হবে। অর্থাৎ যতগুলো একটা সাবজেক্টে তোমার মনে করো যে তুমি যেই কলেজে আবেদন করেছো বা আবেদন করবে, সেই সাবজেক্টে 80টি সিট রয়েছে অথবা 60টি সিট রয়েছে। 80টি সিটের মধ্যে 80টি সিট আগে ভর্তি হবে। প্রত্যেকটা স্টুডেন্ট যখন 80টি সিটে, মনে করো বাংলাতে 80টি সিট রয়েছে, 80টি সিটই যখন ফুলফিল হয়ে যাবে তখন কোটার উপর নির্ধারণ করে তোমাকে যদি 5টা অথবা 3টা সাবজেক্ট, 3টা স্টুডেন্ট যদি কোটার উপর নির্ভর করে ভর্তি হয়, তাহলে তাকে অতিরিক্ত হিসেবে সেখানে ভর্তি নেওয়া হবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে তোমাদের সাথে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম। তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে শেষ পর্যন্ত ভর্তি বিষয়ক যত রকমের তথ্য এবং তোমাদের গাইডলাইন দরকার হয় সব কিছুই কিন্তু আমি আমার এই চ্যানেল ফারুক ইংলিশ একাডেমি থেকে দেওয়ার চেষ্টা করছি। তোমরা যারা তোমাদের স্বপ্ন যে তোমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, এবং তোমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্ট নিয়ে ভালো একটা কলেজে ভর্তি হতে চাও, তোমরা অবশ্যই এই চ্যানেলের সাথেই থাকবে। ইনশাল্লাহ আমি তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথেই থাকবো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।